আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আবারও স্বাগতম স্কুল অফ এক্সেলেন্সের আরো একটি আয়োজনে। আজকে তোমাদের সামনে আমরা উপস্থিত হয়েছি এইচ টি HSTU বা হাজী দানেশ মোহাম্মদ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং আর যে কয়টি ইউনিভার্সিটিতে তোমাদের পরীক্ষা দেওয়ার বাকি আছে তার ভিতরে বলতে গেলে যে শেষ বা একদম শেষের দিকে যে ইউনিভার্সিটি সেটা কিন্তু এটি। এবং এখানে তোমাদের যে এই পরীক্ষা মানে আমরা মূলত মানবিকের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, তোমাদের এখানে কয়টা এমসিকিউ আসবে জিকেতে? 25টা। সেগুলোর উপরই আমরা তোমাদের একটা পরীক্ষা নিয়েছিলাম এবং সেগুলার আজকে তোমাদের মূলত সলিউশন ক্লাস বা ওয়ান শট ক্লাস তোমরা যেটাই বলো, যেখানে আমরা তোমাদের সেই প্রশ্নগুলোর সলিউশন তো দিবই এবং এগুলার পাশাপাশি প্রশ্নের ব্যাখ্যা বা এগুলার এর পাশাপাশি আরেকটু অতিরিক্ত তথ্য যেটা তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে এবং এই ইউনিভার্সিটির বা এই ইউনিটের জন্য গুরুত্বপূর্ণ তোমাদের সাজেশন, সেটা আমরা একদম ক্লাসের শেষে তোমাদের জন্য রেখেছি। আশা করি তোমরা ক্লাসের শেষ পর্যন্ত উপস্থিত থাকবে এবং কোনো সমস্যা হলে কোনো ডাউট হলে অবশ্যই আমাদের কাছে জানাবে। আচ্ছা, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। একদম প্রথমে প্রথম কোশ্চেন, যেটা আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের আন্ডারে বা অন্তর্ভুক্ত বা অধীনে? আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে? এখন যেখানে আবহাওয়া আছে, অনেকেই কিন্তু এটা কমন সেন্স হিসাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে দাগিয়ে দাও, কিন্তু আসলে এইটা আমরা যারা পড়ছি, যারা পড়ালেখা করছি, তারা কিন্তু জানি এটা দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণের আন্ডারে হবে না। এটা কোনটার হবে? প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে বা প্রতিরক্ষা মন্ত্রণালয় এই আবহাওয়া অধিদপ্তরকে নিয়ন্ত্রণ করে। কেন? কারণ আবহাওয়া অধিদপ্তরের কাজের জন্য গুরুত্বপূর্ণ যে বিষয়টা বা যে জিনিসটা দরকার সেটা হলো গিয়ে রাডার। যে তোমার ওয়েদার, অ্যাটমসফিয়ার এইগুলাকে মেজার করার জন্য। এবং এই রাডারও কিন্তু ব্যবহার করা হয় যে বহির বিশ্ব থেকে বা বহির দেশ থেকে কোনো প্লেন বা কোনো যুদ্ধ বিমান বা কোনো আহ, বোমা বা কোনো রকেট আমাদের দেশকে উদ্দেশ্য করে পাঠানো হচ্ছে কিনা এগুলা ডিটেক্ট করার জন্য কিন্তু রাডার ব্যবহার করা হয়। এর জন্য রাডার কিন্তু খুব সেন্সিবল একটা বিষয়। এর জন্য আবহাওয়া অধিদপ্তর কাজের, নর্মালি আমরা কমন সেন্স মনে হইতে পারে যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, কিন্তু এটা আসলে প্রতিরক্ষা মন্ত্রণালয় বা ডিফেন্স মিনিস্ট্রির আন্ডারে পড়ে। তারপরে পার্সোনা নন গ্রাটা কাদের সাথে প্রাসঙ্গিক? এটা কিন্তু খুবই কমন একটা কোশ্চেন, খুবই ফ্রিকোয়েন্টলি বারবার আসে। আচ্ছা, অপশনগুলো কি কি? কূটনীতিবিদ, রাজনীতিবিদ, খেলোয়াড়, লেখক। কূটনীতিবিদ, রাজনীতিবিদ, খেলোয়াড়, লেখক। এখন দেখো, এই পার্সোনা নন গ্রাটা এটা একটা কোন শব্দ? এটা একটা ল্যাটিন ভাষার শব্দ, এটা একটা ল্যাটিন ভাষার শব্দ। এখন পার্সোনা বলতে তো আমরা বুঝি যে পার্সোনা, স্পেলিংটা যদি আমরা লিখি পার্সোনা, পার্সোনা থেকে কোন শব্দটা আসছে? পার্সন। তাহলে পার্সোনা বলতে পার্সন বা ব্যক্তিকে বোঝায়। আর নন বলতে বোঝায় না। আর গ্রাটা কি? গ্রাটা বলতে গ্রান্ট বা একসেপ্টেন্স বোঝায়। তাহলে যেই মানুষটাকে একসেপ্ট করা হয় না বা যেই মানুষটাকে তোমার কোনো কিছুতে প্রবেশ করার অনুমতি দেওয়া হয় না, সেই মানুষটাকে বলে পার্সোনা নন গ্রাটা। এবং এটা কোন জায়গায়? সেটা হলো কূটনৈতিক ক্ষেত্রে বা কূটনীতির ক্ষেত্রে বা কূটনীতি, কিছু কিছু কূটনীতিবিদদের হলো গিয়ে পার্সোনা নন গ্রাটা বলা হয়। মানে কিছু কিছু যেই সম্মেলন হবে বা যেখানে হলো গিয়ে কোনো নতুন আইন পাশ হবে বা কোনো জায়গায় হলো কূটনীতিবিদরা হলো গিয়ে কোনো বিষয় নিয়ে আলোচনা করবে, সেখানে কিছু কিছু কূটনীতিবিদদের আসা নিষেধ থাকে বা তাদের সেই সম্মেলনে বসা থেকে বা অংশগ্রহণ করা থেকে নিষেধ করা থাকে এবং সেই সব ব্যক্তিকে কিন্তু বলা হয় পার্সোনা নন গ্রাটা। আচ্ছা, জাতিসংঘের সচিবালয়ের কাজে ব্যবহৃত ভাষা কয়টি? জাতিসংঘের সচিবালয়ের কাজে ব্যবহৃত ভাষা কয়টি? এটা কিন্তু একটা কনফিউজিং প্রশ্ন এবং তোমরা অনেকেই কিন্তু এটা ভুল করেছো। তোমাদের অনেকেরই মনে হয়েছে যে এটার উত্তর হবে তো ছয়, আমরা ছয়টা পড়ছি যে ছয়টা ভাষা হলো জাতিসংঘে ব্যবহার করা হয়। সেগুলা কি কি? অবভিয়াসলি ইংলিশ তো আছে, তার পাশে পাশে হলো গিয়ে চাইনিজ ভাষা বা যেটাকে আমরা ম্যান্ডারিন ভাষাও বলি, ম্যান্ডারিন ভাষা আছে। তারপরে কোনটা? তারপর হলো গিয়ে অ্যারাবিক ভাষা বা আরবি ভাষা। তারপরে কি আছে? তারপর হলো গিয়ে ফরাসি ভাষা বা ফ্রেঞ্চ ভাষা। তারপরে কি ভাষা আছে? রাশিয়ান ভাষা বা রুশ ভাষা যেটা। এবং লাস্টলি স্প্যানিশ ভাষা বা স্পেনীয় ভাষা। এখন ছয়টা, এই ছয়টা তো তোমরা পড়ছো যে জাতিসংঘে এই
6টি ভাষা ব্যবহার করা হয়, কিন্তু এই 6টি ভাষা কোন ভাষা? এই 6টি ভাষা হলো দাপ্তরিক ভাষা। একটু দাঁড়াও, এটা হলো গিয়ে দাপ্তরিক ভাষা, বা যেটাকে আমরা বলি যে মানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আর কি, মানে অফিসে যে ভাষাগুলো ব্যবহার করা হয়, দাপ্তরিক ভাষা। কিন্তু আমাদের প্রশ্নে কি দাপ্তরিক ভাষা জানতে চেয়েছে? আমাদের প্রশ্নে কিন্তু দাপ্তরিক ভাষা জানতে চায়নি, জানতে চেয়েছে যে জাতিসংঘের সচিবালয়ের কাজে কয়টি ভাষা ব্যবহার করা হয়, এবং এটার উত্তর হলো 2টি। তাহলে দেখো, দাপ্তরিক ভাষা 6টি, যেটা আমরা আমরা খুবই কমন পড়ে আসি, বা যেই প্রশ্নটাই মূলত আসে, কিন্তু এখানে কিন্তু দাপ্তরিক ভাষা বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ জানতে চাইনি। এখানে জানতে চাই যে সাংবিধানিক ভাষা, বা সংবিধানের কাজে যে ভাষাগুলা, সরি, সচিবালয়ের আহ, ভাষা বা সেক্রেটারিয়েটে যে ভাষাগুলো ব্যবহার করা হয়, সেই ভাষা হলো সব মিলে 2টি। আচ্ছা, দেশের প্রথম যুদ্ধ শিশু হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতি পান কে? এটা একটা রিসেন্ট থেকে আসা প্রশ্ন, যে দেশের প্রথম যুদ্ধ শিশু হিসাবে স্বীকৃতি পায় কে? ছায়ামালাকার, কচি বেওয়া, মেরিনা খাতুন, নাকি মায়ারানী শব্দকর? এবং এটার উত্তর হবে হলো মেরিনা খাতুন। এটার উত্তর হবে হলো কি মেরিনা খাতুন। এখন যুদ্ধ শিশু টার্মটার সাথে তোমরা অনেকেই পরিচিত না, কিন্তু তোমরা বীরাঙ্গনা টার্মের সাথে অনেকেই পরিচিত। বীরাঙ্গনা কারা? বীরাঙ্গনা হলো গিয়ে সেই সব নারীরা, আমাদের সেই সব মা বা আমাদের সেসব বোনরা, যারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী বা রাজাকার বা এদের মাধ্যমে হলো গিয়ে নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে, তাদেরকে বলা হয় হলো তোমার বীরাঙ্গনা। আর এই আহ, আহ, তোমার যেই এই মায়েরা বা এই বোনেরা যারা হলো গিয়ে পাকিস্তানি হানাদার বাহিনী, মিলিটারি বা রাজাকারদের আহ, যে জোরপূর্বক ভাবে তাদেরকে যখন হলো গিয়ে রেপ করা হয়েছে, এবং এর মাধ্যমে যেই সন্তান জন্মদান করে, এই জন্মদানকে বা এই সব শিশুকে বলা হয় হলো গিয়ে যুদ্ধ শিশু। এবং এই যুদ্ধ শিশু টার্মটা কেবলমাত্র যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য আহ যে সীমাবদ্ধ এরকম না, এই যে কোনো যুদ্ধেই অপর পক্ষের লোক যখন কোনো নারীকে জোরপূর্বক ধর্ষণ করে, ধর্ষণ তো অবভিয়াসলি জোরপূর্বকই হয়ে থাকে, যখন ধর্ষণ করে, তখন তার মাধ্যমে যেই শিশুর জন্ম হয়, তখন সেই শিশুকে বলা হয় যুদ্ধ শিশু, বা ইংরেজিতে বলা হয় ওয়ার চাইল্ড। ইংরেজিতে বলা হয় ওয়ার চাইল্ড। এবং এটার উত্তর হবে মেরিনা খাতুন। আচ্ছা, তারপর আমরা দেখি সিটিবিটি কি উদ্দেশ্যে স্বাক্ষরিত হয়েছিল? সিটিবিটি কি উদ্দেশ্যে স্বাক্ষরিত হয়েছিল? সিটিবিটি কিন্তু অ্যাডমিশনের জন্য হাইলি ইম্পর্ট্যান্ট একটা টপিক, এবং এই সিটিবিটি নিয়ে কিন্তু ভেরিয়াস কোশ্চেন আসে। তাহলে সিটিবিটির যেহেতু একটা ইংরেজি টার্ম এবং একটা অ্যাক্রোনিম, তাহলে এটার আমরা ফুল ফর্মটা একটু দেখি, যে সিটিবিটি বলতে আসলে মূলত কি বোঝায়। সিটিবিটি বলতে বোঝায় কম্প্রিহেন্সিভ কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি আর অর্গানাইজেশন। কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি অর্গানাইজেশন। তাহলে এই যে কম্প্রিহেন্সিভের সি, টেস্টের টি, বি তে ব্যান, ট্রিতে ট্রিটি, এইটা মূলত সিটিবিটি। এবং যেহেতু একটা অর্গানাইজেশন, এর জন্য লাস্টে হলো অর্গানাইজেশন আছে। এখন প্রশ্ন আসতে পারে যে এই সিটিবিটি মূলত কোন দেশের অর্গানাইজেশন? এটা কোন দেশের অর্গানাইজেশন? এটা হইলো অস্ট্রিয়া। এখন দেখো এটার নামে কি আছে, কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার। তাহলে নিউক্লিয়ার নিয়ে অবভিয়াসলি কাজ করে, সেটা আমরা বুঝলাম। কেন? অপশন দেখি, পরিবেশ সংরক্ষণ, না। শিশু পাচার রোধ, না। পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ করা, আচ্ছা ঠিক আছে, নামে যেহেতু পারমাণবিক আছে, এটা হইতেও পারে। তাহলে লাস্ট অপশনটা দেখি কি আছে, মুক্ত বাণিজ্য। এটাও হবে না, তাহলে সঠিক উত্তর কোনটা? পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ। তাহলে দেখো, তুমি যদি কোনো কিছুর ফুল ফর্ম জানো, কোনো অ্যাক্রোনিমের যদি ফুল ফর্ম জানো, অনেক ক্ষেত্রে দেখা যাবে যে কি প্রশ্নের আসলে উত্তর না পারলেও কমন সেন্স খাটিয়ে সেইটার সলিউশন তুমি বের করে আনতে পারবা বা বের করে আসতে পারবা। তারপরে, নিচের কোন উপজাতিরা ইসলাম ধর্মাবলম্বী না? নিচের কোন উপজাতিরা ইসলাম ধর্মাবলম্বী না? আমরা মূলত কোন প্রশ্নটা পড়ি, যে বাংলাদেশের কোন আদিবাসী নৃগোষ্ঠী বা কোন উপজাতি বা কোন এথনিক গ্রুপের ধর্ম ইসলাম? সেটা আমরা জানি যে পাঙ্গন।
কিন্তু এইটা কি আসছে, এটা দেখো, এটা কিন্তু একটা কাইন্ড অফ ওয়ার্ল্ড ওয়াইড প্রশ্ন, কারণ এখানে এমন কিছু আদিবাসী উপজাতিদের কথা বলা আছে তারা কিন্তু, যারা বাংলাদেশে বসবাস করে না। যেরকম পাঙ্গন উত্তর, পাঙ্গনরা মুসলিম আমরা জানি, উইঘুর মুসলিম আমরা জানি, এই দুইটা মনে করো যে সবাই জানি। উইঘুর কোথায় বসবাস করে? তারা চায়নার জিনজিয়াং প্রদেশে বসবাস করে। তাইলে এখন বলতেছে যে এদের মধ্যে কারা মুসলিম ধর্মাবলম্বী না? তাহলে আমরা জানি পাঙ্গন হলো মুসলমান, উইঘুরও মুসলমান, আর একটা কারা মুসলমান, আরেক হলো মুর মুসলমান। তাহলে এটা সঠিক উত্তর হবে কোনটা? জুলু, মানে জুলুদের ধর্ম মূলত ইসলাম না। আচ্ছা, 2025 সালে বিমস্টেক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? 2025 সালের বিমস্টেক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এটাও কিন্তু একটা তোমার সাম্প্রতিকের কোশ্চেন, এবং এটার উত্তর হলো ঢাকা। এটার উত্তর হবে হলো কি ঢাকা। যেহেতু ঢাকায় হয়েছে বা ঢাকায় হবে, যেটাই বলি না কেন আমরা, সেহেতু আর, এবং একটা আন্তর্জাতিক অর্গানাইজেশনের, এর জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ বলে আমরা এটাকে নির্বাচন করতে পারি। আচ্ছা, তারপরে পিস মেমোরিয়াল পার্ক। পিস মেমোরিয়াল পার্ক আর একটা অ্যাডমিশনে আসা হাইলি ফ্রিকুয়েন্ট এমসিকিউ। পিস মেমোরিয়াল পার্ক কোথায়? জাপানে। জাপানের যদি আমরা নির্দিষ্ট করে বলি যে জাপানের কোথায়, জাপানের হলো গিয়ে হিরোশিমাতে। হিরোশিমাতে, যে হিরোশিমা নাগাসাকি, যেখানে মূলত কোন বোমা ফেলা হয়েছিল? লিটিল বয়। লিটিল বয়। এখানে একটা পিস মেমোরিয়াল পার্ক বা শান্তি, বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, বা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যে পার্কটা নির্মিত করা হয়েছে জাপানের হিরোশিমাতে, সেটাকে বলা হয় পিস মেমোরিয়াল পার্ক। আচ্ছা, বগি বা যেটাকে আমরা বাগিও বলতে পারি, যেটাকে আমরা মূলত বাগিও বলতে পারি, কারণ এটা মূলত ইংরেজি শব্দ, এই যে, সরি, ইংরেজি শব্দ বাগি থেকে এসেছে। বাগি শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? ক্রিকেট, হ্যান্ডবল, গলফ না হকি? কারণ তোমরা যারা আসলে বাংলাদেশের লোকজন হকি খেলা দেখে না মূলত, স্বাভাবিকভাবেই বা সাধারণভাবে, কিন্তু যারা মূলত হকি খেলা দেখছো তারা দেখো যে মনে করো একটা প্লেয়ার দাঁড়িয়ে থাকে, এবং সে একটা গলফের স্টিক দিয়ে কি করে, গলফের যে বল আছে সেটা এক জায়গায় মারে, এবং কোন জায়গার জন্য? সে মনে করে যে এখানে একটা গর্ত থাকে, ওইখানে পাঠানোর জন্য। এখন আমরা কি জানি যে গলফের যে ইয়ার্ড বা যেখানে গলফ খেলা হয়, সেই জায়গাটা কিন্তু অনেক বড় হয়, এবং তাইলে মনে করে যে হেঁটে হেঁটে এত দূর যাওয়া কিন্তু ঝামেলা। এর জন্য তারা এই 4 চাকার ছোট একটা গাড়ি ব্যবহার করে, যে গাড়িতে করে তারা তাদের গলফের কিট নিয়ে এইখান থেকে, এই যে বল এইখানে গেছে, এইখানে যেন যাইতে পারে, এবং এই যে গাড়িটা ব্যবহার করা হয়, এই গাড়িটাকে বলা হয় বাগি বা বগি, বা যেটাই বলো না কেন, মূলত উচ্চারণ হলো গিয়ে বাগি। তাহলে উত্তর, সঠিক উত্তর কোনটা? গলফ। আচ্ছা, অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা উপদেষ্টার নাম কি? এই যে দেখো, এখন এই প্রশ্নটা স্বাভাবিকভাবে যদি তোমাকে অপশন না দেওয়া হয়, পারাটা কিন্তু, না পারাটাই অনেকটা স্বাভাবিক। তার কারণ হলো এতগুলো উপদেষ্টা, এবং তার ভিতরে পরিকল্পনা উপদেষ্টা যিনি, তিনি কম্পারেটিভলি একটু কম ইম্পর্টেন্ট, নো ডিসরেসপেক্ট টু হিম, কিন্তু তুলনামূলক কম ইম্পর্টেন্ট। এখন মনে করো তুমি এই প্রশ্নের উত্তর জানো না, কিন্তু তুমি অপশনগুলা যেগুলো আছে সেগুলোর ব্যাপারে যদি তোমার ধারণা থাকে, তাহলে কিন্তু তুমি সঠিক উত্তর বের করে আনতে পারবা। যেরকম দেখো, আসিফ মাহমুদ, তুমি জানো যে আসিফ মাহমুদ হলো গিয়ে যে শিশু উপদেষ্টা আসিফ, যিনি উনি মূলত কি, উনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আন্ডারে আছে, বা যুব ও ক্রীড়া উপদেষ্টা। তাহলে এইটা উত্তর হবে না। তারপরে মোহাম্মদ নাহিদ ইসলাম, তিনি তো এখন উপদেষ্টা নাই, তিনি কিসে ছিলেন? ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন, তাহলে এইটাও হবে না। আমরা জানি যে ডক্টর আসিফ নজরুল, এনার মন্ত্রণালয় তো আমরা অবভিয়াসলি জানি, ইনি মূলত আইন মন্ত্রণালয়ের আন্ডারে আছেন। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? ডক্টর ওয়াহিদ উদ্দিন। তাহলে দেখো, তুমি কিন্তু আসলে সঠিক উত্তর জানো না, কিন্তু তুমি প্রসেস অফ এলিমিনেশন, প্রসেস অফ এলিমিনেশনের মাধ্যমে সঠিক উত্তরের কাছে পৌঁছিয়ে গেছো, সঠিক উত্তরের কাছে পৌঁছিয়ে গেছো। তাহলে দেখো, প্রশ্ন কমন না পাইলে ঘাবড়ানো যাবে না, মাথা ঠান্ডা করেও কিন্তু অনেক সময় উত্তর বের করা যায়। গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হবে কবে? গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হবে কবে? এখন
তোমাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে এই টাইপের প্রশ্ন তোমরা যখন দেখো তোমাদের মনে হয় পরীক্ষা তো হচ্ছে 2025-এ, তাহলে এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন, তাহলে উত্তর 2025 ফি সাবিলিল্লাহ বলে আমরা দাগায় দিয়ে আসি, কিন্তু আসলে এটার উত্তর কিন্তু সেরকম না। উত্তর কোনটা হবে? উত্তর হবে হলো 2026। এবং এই যে গঙ্গা পানি বন্টন চুক্তি, এটা মূলত 1996-এ 40 বছরের জন্য শুরু হয়, এবং এই যে 2026 সালে এই 40 বছর শেষ হয়ে যাবে, এবং এটা শুরু হয় 12ই ডিসেম্বর। 1996 12ই ডিসেম্বর, 40 বছরের জন্য। তাহলে 2006, 1996 থেকে 2006, 2006 থেকে 2016, 2016 থেকে 2026, এই 2026-এ এসে এই গঙ্গা পানি বন্টন চুক্তির কিন্তু মেয়াদ শেষ হয়ে যাবে। এবং এই তোমার যে চুক্তিটা খুব স্বাভাবিকভাবে আমরা জানি কোন দুইটা দেশের মধ্যে, বাংলাদেশ এবং ভারত। আচ্ছা, বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা কয়টি? বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা কয়টি? এটার উত্তর হবে হলো 46। এটার উত্তর হবে 46। আচ্ছা, সেই রাষ্ট্র ভালো যা কম শাসন করে, উক্তিটি কার? তোমাদের কিন্তু বারবারই আমি ক্লাসে বলে আসি, বলি যে আহ, উক্তি, বই এবং কে কোন জিনিসের প্রবক্তা, এইগুলা নিয়ে মনে করো প্রশ্ন আসবে মাস্ট। এবং তাহলে এই যে উক্তি, বই, প্রবক্তা, এই বিষয়গুলো যদি তুমি ভালো মতো পড়ো, তাহলে দেখো কমন কিন্তু 3-4 নাম্বার তোমার অবভিয়াসলি এখান থেকে চলে আসবে। এবং তাহলে সেই রাষ্ট্র ভালো যা কম শাসন করে, মানে যে রাষ্ট্রটা কম শাসন করে, যে রাষ্ট্রে তোমার আইনের বাধা ধরা তুলনামূলক কম, যেখানে রেস্ট্রিকশন তুলনামূলক কম, যেখানে ইন্ডিভিজুয়ালিটি মানুষজন মেনটেন করতে পারে, মানুষজন যা ইচ্ছা তাই করতে পারে, অবশ্যই কিছু জিনিস তো আইন শৃঙ্খলতা মেনটেন করে চলতে হয়, সেই রাষ্ট্রকে ভালো বলে আখ্যায়িত আখ্যায়িত করেছে কে? পণ্ডিত নেহেরু না, মৌলানা ভাসানী না, গার্নার না, সেটা কে বলছে? মহাত্মা গান্ধী বা মহাত্মা গান্ধী। আচ্ছা, শহীদ ফারুক তসলিম স্মৃতি চত্বর কোথায় অবস্থিত? শহীদ ফারুক তসলিম স্মৃতি চত্বর অবস্থিত হলো গিয়ে মৌচাক। মৌচাক কোথায়? মৌচাক হলো গিয়ে মালিবাগের একটা জায়গা। এবং শহীদ ফারুক ও তসলিম আমাদের যে 1971-এর মুক্তিযুদ্ধ, সেখানে প্রথম এবং শেষ শহীদ ধরা হয় এই শহীদ ফারুক এবং শহীদ তসলিমকে, এবং তাদের স্মরণে মৌচাক নামক জায়গায়, আজকেও মৌচাকে গেছিলাম, ওই ওই জিনিসটা, ওই জায়গাটাও হলো গিয়ে দেখলাম। এই যে একটা রাস্তা, মনে করো এটা মালিবাগ রেলগেট, মালিবাগ রেলগেট থেকে যাচ্ছ, এই হলো মৌচাক মোড়ের সেই স্মৃতি চত্বরটা। এই পাশ থেকে রাস্তা চলে গেল তোমার কাকরাইলের দিকে, আর এই দিক থেকে রাস্তা চলে গেল কারওয়ান বাজার, ফার্ম গেটের এই সাইড। এবং এই যে তিন রাস্তার যেই মোড়, এখানে শহীদ ফারুক তসলিম স্মৃতি চত্বর অবস্থিত। এবং এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হলো মৌচাক। এই জায়গাটার নাম হলো মৌচাক। আচ্ছা, সম্প্রতি বাংলাদেশের কোন নদীতে টর্নেডো দেখা যায়? এটা কিন্তু মনে করো একদম রিসেন্ট, কয়েকদিন আগে। এই প্রশ্নটা কেন গুরুত্বপূর্ণ? তার কারণ হলো বাংলাদেশে কিন্তু আসলে ওইভাবে টর্নেডো টর্নেডো দেখা যায় না, বা টর্নেডো দেখা গেলেও সেটা কিন্তু আসলে নদীতে ওইভাবে হয় না। এই জিনিসটা কোন জায়গায় হয়েছে? এটা হয়েছে পদ্মাতে। এই জিনিসটা হয়েছে হলো গিয়ে পদ্মাতে, কুষ্টিয়ার দিকে, যে পদ্মার যে জায়গাটা, পদ্মা নদীর যে অবস্থানটা, সেইখানে কুষ্টিয়াতে, কুষ্টিয়ার পদ্মাতে এই টর্নেডো রিসেন্টলি দেখা যায়। এবং এটা মনে হয় তোমার বুধবারে, এই যে আজকে হলো রবিবার, এই বুধবারে এই টর্নেডোটার দেখা মিলে। আচ্ছা, বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প কোনটি? বাংলাদেশের সবচেয়ে বড় ব্যয়বহুল প্রকল্প কোনটি? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কেন্দ্র যেটা কোথায় অবস্থিত? যেটা অবস্থিত পাবনা রূপপুরে। এবং তাহলে যত বড় প্রকল্প তত বড় পুকুর চুরি, এবং এই পুকুর চুরির মধ্যে দিয়ে কিন্তু শেখ হাসিনা কোটি কোটি টাকা পাচার করে নিয়ে চলে গেছে। আচ্ছা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 5 সেপ্টেম্বর পালিত কর্মসূচির নাম কি? তোমরা যদি এই বছরের প্রশ্নগুলা দেখো, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, রাজশাহী হোক, চিটাগং হোক, বিউপি হোক, জাহাঙ্গীরনগর হোক, কুমিল্লা হোক, খুলনা হোক, সাস্ট হোক, যাই বলো না কেন, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি বলো, যেটাই বলো না কেন, সেখানে কিন্তু এই
জুলাই আন্দোলন নিয়ে প্রশ্ন আসছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে প্রশ্ন আসছে। এবং তাইলে এই আন্দোলনের মনে করো যে নারী নক্ষত্র কিন্তু তোমাদের জানা দরকার, এবং সেইটাকে মাথায় রেখে এই প্রশ্নটা দাও যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 সেপ্টেম্বর পালিত কর্মসূচির নাম হলো শহীদী মার্চ। মানে এই আন্দোলনে যেসব শহীদ হয়েছেন, যাদেরকে আমরা হারিয়েছি, তাদের স্মরণে মার্চ বা রাস্তায় যে হাঁটা, সেটা হলো গিয়ে শহীদী মার্চ। ওকে, শহীদ আসাদ দিবস কবে পালিত হয়? শহীদ আসাদ দিবস কবে পালিত হয়? এটার উত্তর হবে হলো 20শে জানুয়ারি। যে আসাদের শার্ট আমরা পরছি, তারপর আসাদ গেট নামে একটা জায়গা আছে মোহাম্মদপুরের ওইখানে, এই শহীদ আসাদ 20শে জানুয়ারি ওই স্থানে নিহত হয় বা তাকে ওই স্থানে মারা হয়। আচ্ছা, তারপরে বাংলাদেশের সংবিধানের হস্তলেখককে। এই যে তোমাদের একটা সমস্যা হলো যে বাংলাদেশের সংবিধানের, মনে করো যে সংবিধান লিখলে বা বাংলাদেশের সংবিধানের লেখক দেখলে তোমরা অনেকে চোখ বন্ধ করে ডক্টর কামাল হোসেন লিখে ফেলো, কিন্তু এখানে কিন্তু প্রশ্নে আছে যে হস্তলেখক মানে নিজ হাতে কে লিখেছে। তখন তো মনে করো এভাবে কম্পিউটারের তথ্য প্রযুক্তি ছিল না, তখন হলো এটাকে হস্তলিখিত করা হয়েছিল বা হ্যান্ড রিটেন করা হয়েছিল, এবং হ্যান্ড রিটেন কে করছিল? করছিল আব্দুর রউফ। তাহলে এটার উত্তর হবে কোনটা? আব্দুর রউফ। ওকে, এ দেশের মানুষ নয় মাটি চাই, উক্তিটি কার? এদেশের মানুষ নয় মাটি চাই, তাহলে এই দেশটা বলতে কোন দেশ? এই দেশটা হলো গিয়ে বাংলাদেশ। তাহলে বাংলাদেশের মাটি তো শেখ মুজিবুর রহমান চাবে না, মৌলানা ভাসানীও চাবে না। তাইলে এই প্রশ্নের উত্তর কোনটা হবে? এই প্রশ্নের উত্তর হবে হলো গিয়ে ইয়াহিয়া খান। ইয়াহিয়া খান বেশ আগে, মানে 1971-এর বেশ আগেই এই উক্তিটা তিনি করেছিলেন যে এদেশের মানুষ নয় মাটি চাই। মানে এই দেশের মানুষের তার কাছে কোনো ইম্পর্টেন্স নাই, ইম্পর্টেন্স আছে হলো এই জায়গার ল্যান্ডের বা সয়েলের বা এই জায়গাটার। আচ্ছা, অপারেশন সার্চ লাইটের নীল নকশা তৈরি করেন কে? অপারেশন সার্চ লাইটের নীল নকশা তৈরি করেন, কারণ অপারেশন সার্চ লাইট কবে হয় এটা আমরা সকলেই জানি, যে 25শে মার্চ, 1971। এবং এটা যে নীল নকশা বা যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি হলো গিয়ে ব্লু প্রিন্ট, এই ব্লু প্রিন্ট কার করা? এটা কে করছে? এটা করছে হলো তোমার মোহাম্মদ আলী জিন্নাহ। ওকে, তারপরে আমরা দেখি দ্য ওয়েলথ অফ নেশনস বইটি রচয়িতাকে। যে তোমাদের যেটা বললাম যে উক্তি থেকে প্রশ্ন আসবেই, বই থেকে প্রশ্ন আসবেই। দ্য ওয়েলথ অফ নেশনস বইটি রচয়িতাকে। তাহলে যখন ওয়েলথ আসছে, সম্পদ আসছে, তাহলে আমরা বুঝবো, মানে একটা কমন সেন্স খাটায় আমরা বলতে পারি যে এটা হয়তো কোনো ইকোনমিস্ট লিখছে বা যার অর্থনীতি সম্পর্কে একটা ভালো পাণ্ডিত্য আছে। এবং এটার উত্তর কোনটা হবে? এটার উত্তর হবে হলো গিয়ে অ্যাডাম স্মিথ, দ্য ফাউন্ডিং ফাদার অফ কি ইকোনমিক্স বা অর্থনীতি। ন্যাটো এর সদর দপ্তর কোথায়? ন্যাটো এর সদর দপ্তর কোথায়? ন্যাটো আমরা সকলেই চিনি, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এবং এটা সদর দপ্তর হলো গিয়ে ব্রাসেলসে। এখন কথা হলো যে এই ন্যাটোর বর্তমান সদস্য দেশ কয়টি? আগে কিন্তু বেশ কয়েক বছর ধরে এটা ছিল 30টি, এবং এখন বর্তমানে এটার সদস্য সংখ্যা হলো গিয়ে 32টি। কয়টি? 32টি। এবং তাইলে এই যে লাস্ট যে দেশ যুক্ত হলো, এই দেশটার নাম কি? এই দেশটার নাম হলো সুইডেন। হুম, এই দেশটার নাম হলো সুইডেন। তাহলে ন্যাটোর সদর দপ্তর কোথায়? ব্রাসেলসে। এবং ন্যাটো কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এবং এটার বর্তমান সদস্য সংখ্যা দেশ হলো 32টি, এবং লাস্ট যে কান্ট্রিটা সেটা হয়েছে সুইডেন। আর আরেকটা কোনটা? আরেকটা যে প্রশ্ন বারবার আসে এটা নিয়ে, যে ন্যাটোর একমাত্র মুসলিম বা একমাত্র ধরো এশিয়ান কান্ট্রি কোনটা? সেটা হলো তুর্কি বা টার্কি, তোমরা যেটাই বলো না কেন। ব্রাসেলস কোন দেশে অবস্থিত? ব্রাসেলস হলো গিয়ে বেলজিয়ামে। ইভেন বেলজিয়ামের রাজধানী হলো ব্রাসেলস। ওকে, তারপরে আমরা দেখি কোন কোম্পানি প্রথম ল্যাপটপ আবিষ্কার করে? কোন কোম্পানি প্রথম ল্যাপটপ আবিষ্কার করে? এটা কাইন্ড অফ মনে করো যে আইসিটি কেন্দ্রিক একটা কোয়েশ্চেন, এবং এটার উত্তর হবে হলো এপসন। এপসন প্রথম আহ এই দুনিয়ার বুকে ল্যাপটপ নিয়ে আসে। এবং লাস্ট, স্বর্ণ রিজার্ভের শীর্ষ দেশ কোনটি? স্বর্ণ রিজার্ভের শীর্ষ দেশ কোনটি? এই যে তোমার হুম
যে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে যেরকম ডিসকভারি, তারপর এক্স এর নেট জিও, তারপর একটা হিস্ট্রি টিভি 18, এখানে কিন্তু এরকম একটা প্রোগ্রাম ছিল যে গোল্ড ডিগার্স। ওরা দেখা যায় যে মনে করো যে অ্যালাস্কা যে জায়গায় যায়, মেবি অ্যালাস্কা না কোন জায়গার, এখানে যেখানেই মাটি খনন করে সেখানেই সোনা পায়, এরকম একটা অবস্থা। এবং ইউএসএ তে কিন্তু বেশ একটা ভালো পরিমাণে সোনার রিজার্ভ আছে। এবং স্বর্ণ রিজার্ভে শীর্ষ দেশ কোনটা? সেটা হলো গিয়ে যুক্তরাষ্ট্র। এই গেল তোমাদের প্রশ্নর সমাধান। এখন যদি বলা হয় যে ভাইয়া পরীক্ষা তোর কিছুদিন পরে, গুরুত্বপূর্ণ কোনগুলা? গুরুত্বপূর্ণ একদম প্রথমে বললাম যে উক্তি, গুরুত্বপূর্ণ ব্যক্তির উক্তি, গুরুত্বপূর্ণ ব্যক্তির লেখা বই। তারপর মনে করো যে এই তত্ত্বের আবিষ্কারক কে, ওই তত্ত্বের আবিষ্কারক কোন লোক। তারপরে ধরো এপিকালচার বলতে কি বোঝায়, এভিয়েশন বলতে কি বোঝায়, বা হর্টিকালচার বলতে কি বোঝায়। এই টাইপের যে বিষয়গুলো আছে সেগুলো তোমার জানতে হবে, এগুলার পরিভাষা তোমার জানতে হবে। এগুলো এক হিসাবে ইংরেজির মধ্যে পড়ে, আবার সাথে সাথে এগুলো কিন্তু জিকের মধ্যেও পড়ে। তারপর যদি বলি যে আমাদের রিসেন্ট সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হলো 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থান বা আন্দোলন, তোমরা যেটাই বলো না কেন, এটা নিয়ে প্রশ্ন কিন্তু বারবার এসে আছে, এবং প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই বলতে গেলে এগুলার থেকে প্রশ্ন আসছে। কোন দিন কোন ঘটনা ঘটছে, আবু সাইদের দেশের বাড়ি কোথায়, মীর মুগ্ধর দেশের বাড়ি কোথায়, আবু সাইদের যে চিত্রকল্পটা বেশ ফেমাস, যে ছবিটা, সেটার হলো গিয়ে নাম কি। তারপরে মনে করো যে মীর মুগ্ধ তরুণ এটা কোন জায়গায় অবস্থিত, কোন ইউনিভার্সিটিতে অবস্থিত। এরকম বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে। একই সাথে মুক্তিযুদ্ধ নিয়েও প্রশ্ন আসে। আমি যদি একদম প্রথম থেকে যাই, 1 থেকে 25 পর্যন্ত, তাহলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি তোমাদের একবার আমি বলি, যে এই টাইপের যে প্রশ্ন যেগুলো একটু ট্রিকি, মানে তোমার মনে হবে এটাই তো উত্তর, তুমি যদি না পড়ে থাকো বা স্লিপ অফ মাইন্ডে তুমি উত্তর লাগাই ফেলতে পারবে, এই টাইপের ট্রিকি কোশ্চেন কিন্তু প্রশ্ন এসে থাকে। তারপরে এই যে বিভিন্ন টার্মস, এই টার্মস এর নিয়েও কিন্তু কোশ্চেন আসে, যে পার্সোনা নন গ্রাটা কি। তারপরে মনে করো যে মনে করো পার্সোনা পার্সোনা নন গ্রাটা, বা এই টাইপের যেরকম ল্যাটিন টার্ম বা গ্রিক টার্ম, এগুলার পরিভাষা বা এগুলা বলতে মূলত কি বোঝায়, এগুলো নিয়ে কোশ্চেন আসে। তারপরে জাতিসংঘ নিয়ে বা বিভিন্ন অর্গানাইজেশন যেরকম যে ন্যাটো বা ইউএন এর বিভিন্ন অর্গানাইজেশন নিয়েও কিন্তু কোশ্চেন আসে। তারপরে এই যে মুক্তিযুদ্ধ নিয়ে কোশ্চেন, এবং এটা একই সাথে রিসেন্টের 2024-এর ঘটনা। তারপরে বিভিন্ন এই যে অর্গানাইজেশন যেরকম বললাম যে ইউএন এর মতো, যেগুলা পেট্রোলিয়াম নিয়ে কাজ করে, যেগুলা মনে করে এই যে নিউক্লিয়ার এনার্জি নিয়ে কাজ করে, এই টাইপের অর্গানাইজেশন নিয়ে কিন্তু ভেরিয়াস কোশ্চেন আসে। এবং প্রত্যেক এই টাইপের অর্গানাইজেশন নিয়ে হাতে গোনা 6টা কোশ্চেন, 5-6টা কোশ্চেন, যেরকম কবে প্রতিষ্ঠিত হয়, মোট রাষ্ট্র কয়টি, আর যদি বাংলাদেশ থাকে তাহলে সেটা আলাদা করে পড়তে হবে, শেষ রাষ্ট্র, শেষ সদস্য কোনটি, এই টাইপ, এই যেই অর্গানাইজেশন, এই যেই ব্যবস্থাপনা, তারা মূলত কোন কাজটা করে, এটার ফুল ফর্ম কি, এটা সদর দপ্তর কোথায়। আহ এই জিনিসগুলা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন আসে। এবং আরেকটা প্রশ্ন যেটা মাঝে মাঝে আসে, সেটা হলো এটা চেয়ারপারসন বা যে হেড কে। ওকে। তারপরে উপজাতি আদিবাসী নিয়ে কিন্তু বলতে গেলে প্রশ্ন খুবই কমন। তারপরে এই যে রিসেন্ট কোয়েশ্চেন অবশ্যই গুরুত্বপূর্ণ। তারপরে গুরুত্বপূর্ণ স্থাপনা বা গুরুত্বপূর্ণ স্থান, গুরুত্বপূর্ণ জায়গাও কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আমি কিন্তু তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ টপিক গুলা বলতেছি, তোমরা ভালো মতো মনে করো বা মনে রাখো। তারপরে খেলাধুলা নিয়েও কিন্তু কোশ্চেন আসে। এই যে কিছুদিন আগে গুচ্ছের পরীক্ষা হলো, বললো যে ক্রিকেট পিচ কতটুকু, তাহলে ক্রিকেট ওইখানে আসছে, এখানে কিন্তু গলফ আসতে পারে, এখানে টেনিস আসতে পারে, এখানে তোমার আসতে পারে যে কি বলে, উইম্বলডন বলতে কি বোঝায়, টেনিসকে নির্দেশ করে। আচ্ছা। তারপরে অন্তর্বর্তীকালীন সরকার নিয়েও কিন্তু কোশ্চেন আসতে পারে, বিভিন্ন মন্ত্রণালয় নিয়ে কোশ্চেন আসতে পারে, ডক্টর মোহাম্মদ ইউনিস নিয়ে কোশ্চেন আসতে পারে। জিএসটি তে আসছিল 3-0 তত্ত্ব মধ্যে নিচের কোনটি না, তাহলে 3-0 তত্ত্ব নিয়ে আসছে, তাহলে দেখা হলো এবার গ্রামীণ ব্যাংক নিয়ে আসলো। বা মনে করো যে তার মাইক্রো ফাইন্যান্স নিয়ে যে অন্যান্য কাজ আছে সেটা নিয়ে আসলো। আচ্ছা। তারপরে গঙ্গা পানি বন্টন চুক্তি, এটা কিন্তু চুক্তিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় জিকে তে। আবার একই সাথে এটা কিন্তু কাইন্ড অফ রিসেন্টের মধ্যেও পড়ে। তারপরে আমরা যদি দেখি যে বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা কয়টি, এটাও মনে করো কাইন্ড অফ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেনটা দেওয়া। তারপরে যে উক্তি থেকে আগেই বললাম,
তারপরে গুরুত্বপূর্ণ স্থান বা স্থাপনা বা জায়গা, এবং একই সাথে একটা মুক্তিযুদ্ধ থেকেও আসছে। তারপরে সাম্প্রতিক থেকে কোশ্চেন। তারপর বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প, মানে যেটা হলো কি মেগা প্রজেক্ট, বিভিন্ন মেগা প্রজেক্ট, যেরকম পদ্মা সেতু বলতে পারো, বা মেট্রো রেল বলতে পারো, বা পাতাল ট্রেন বলতে পারো, কর্ণফুলী টানেল বলতে পারো, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বলতে পারো। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ টপিক। তারপরে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে প্রশ্ন আসতে পারে। শহীদ আসাদ দিবস, এটাও মনে করো যে বাংলাদেশের যে ইতিহাস, যেটাকে আমরা শর্টে 1947 থেকে 1971 এর যে ইতিহাসটা, এখান থেকে প্রশ্ন আসবে, এটা মনে করো চোখ বন্ধ করে বলে দেওয়া যায় কাইন্ড অফ। তারপরে সংবিধান নিয়ে কিন্তু এমনিতেই প্রশ্ন আসে। এবং মনে করো এখন যেহেতু সংবিধানের সংস্কার নিয়ে কথা হচ্ছে, তাহলে সংবিধান কিন্তু এখন আগের থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপর এদেশের মানুষ নয় মাটি চাই উক্তি গুরুত্বপূর্ণ। তারপর অপারেশন সার্চ লাইট, মুক্তিযুদ্ধ গুরুত্বপূর্ণ। ওয়েলথ অফ দ্য নেশনস বই গুরুত্বপূর্ণ। ন্যাটো এর সদর দপ্তরে যে বললাম যে ওআইসি, ইউএন, তারপরে ন্যাটো, এই টাইপের বিভিন্ন অর্গানাইজেশন। তারপর মনে করো বা তোমার সেভ দ্য চিলড্রেন হইতে পারে, হইতে পারে কমনওয়েলথ হইতে পারে, হইতে পারে তোমার আর কি কি আছে, মনে করো বিমস, তোমার সার্ক নিয়ে কোশ্চেন আসতে পারে, আসিয়ান নিয়ে কোশ্চেন আসতে পারে, আসতে পারে তোমার যারা পেট্রোলিয়াম নিয়ে কাজ করে, যারা ওয়াইল্ড লাইফ নিয়ে কাজ করে, এই টাইপের অর্গানাইজেশন নিয়ে কিন্তু কোশ্চেন আসতে পারে। এবং কি কি কোশ্চেনে, যে আগেই বলছি, কবে প্রতিষ্ঠিত হয়েছে, সদস্য সংখ্যা কয়টি, সর্বশেষ সদস্য কোনটি, বাংলাদেশ যদি সদস্য হয়েছে সেটা আলাদা করে পড়তে হবে, বাংলাদেশ কততম সদস্য, বাংলাদেশ কবে জয়েন করছে, তারপরে এটা সদর দপ্তর কোথায়, এটার মহাসচিব কে, ইত্যাদি যে বিষয়গুলো, সেগুলো নিয়ে প্রশ্ন কিন্তু আসতেই পারে। তারপর কোন কোম্পানি প্রথম ল্যাপটপ আবিষ্কার করে, এটা কাইন্ড অফ মনে করো আইসিটি থেকে একটা কোশ্চেন দেওয়া। এবং লাস্টলি স্বর্ণ রিজার্ভের শীর্ষ দেশ, এই কোশ্চেন গুলো কিন্তু প্রায়ই আসে, যে মনে করো বাজেট নিয়ে, বা কোন দেশ সব থেকে বেশি চিনি রপ্তানি করে, কোন দেশ সব থেকে বেশি চিনি মজুত করে, কোন দেশ সব থেকে বেশি চিনি আমদানি করে, কোন দেশ সব থেকে বেশি চিনি প্রোডাকশন করে। আমি জাস্ট চিনির এক্সাম্পল দিয়ে বললাম, এটা স্বর্ণ হইতে পারে, এটা কি হইতে পারে, এটা কয়লা হইতে পারে, এটা কি হইতে পারে, বিদ্যুৎ হইতে পারে, এটা কি হইতে পারে, এটা ইট ক্যান বি এনিথিং, এটা আম হইতে পারে, এটা ইলিশ হইতে পারে, এটা পাট হইতে পারে, এটা তোমার গম হইতে পারে। এই টাইপের জিনিসগুলা কিন্তু তোমাদের করতে হবে। তাহলে দেখো, তোমাদের কিন্তু এই বছর পাবলিকিয়ান হওয়ার যে স্বপ্ন, তার একদম শেষ প্রান্তে তোমরা চলে আসছো। এবং আজকে সলিউশন ক্লাস তো তোমাদের হলোই। এবং গুরুত্বপূর্ণ যে টপিক গুলো তোমাদের প্রশ্ন থাকে যে ভাইয়া, প্রশ্ন আর কয়দিন আছে, বা স্যার প্রশ্ন আর সরি পরীক্ষার আর কয়দিন আছে, কোন টপিক গুলা গুরুত্বপূর্ণ সহকারে পড়বো, এইগুলা পড়বা। এবং বিউপির পরীক্ষার কোশ্চেনটা ম্যানেজ করো, ঢাকা ইউনিভার্সিটির ম্যানেজ করো, রাজশাহী, চিটাগং, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, খুলনা, কুমিল্লা, সাস্ট, আহ উম, আর কোনটা যদি বাকি থাকে সেটা, সেগুলা কোশ্চেন দেখো, সেগুলো কোশ্চেন অ্যানালাইসিস করো, যে কোন টাইপের প্রশ্ন সব থেকে বেশি আসছে, কোন বিষয়গুলোর প্রশ্ন বারবার আসছে। এইগুলো যদি তুমি প্র্যাকটিস করতে থাকো পরীক্ষার আগ পর্যন্ত, আশা করি জিকে তে 25-এর মধ্যে 20 থেকে 22টার মতো 100% কমন তোমার আসবেই। তো সবাইকে শুভকামনা। আশা করছি মৌলানা ভাসানী ইউনিভার্সিটির যেই এক্সাম, সেটা তোমাদের ভালো যাবে, এবং তোমরা তোমাদের আশানুরূপ, সরি, হাজী মোহাম্মদ দানেশ, এই মৌলানা ভাসানের হাজী মোহাম্মদ দানেশ ইউনিভার্সিটি, আমি বারবার গুলাই ফেলি, হাজী মোহাম্মদ দানেশ ইউনিভার্সিটির যে তোমাদের পরীক্ষা, সেটা চমৎকার যাবে, এবং একটা আশানুরূপ ফলাফল নিয়ে তোমরা বের হয়ে আসতে পারো। সবাইকে ধন্যবাদ। পরবর্তী কোনো ক্লাসে, কোনো জায়গায়, সামনাসামনি, অনলাইন বা অফলাইন, তোমাদের সাথে দেখা হবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।